বিসমিল্লাহির রহমানির রহিম। সিংগাইর সরকারি কলেজ একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, বর্তমান নোবেল করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর এই সংকটকালীন সময়ে বিশ্বব্যাপী মহামারীর এই সংকটকালীন সময়ে আমাদের যে স্বাভাবিক ক্লাস কার্যক্রম ব্যাহত হয়, আমরা অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে, অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, আজ 9/8/2020 রবিবার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ষষ্ঠ ক্লাস। আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, প্রোডাক্ট এন্ড প্রাইসিং অফ প্রোডাক্ট। আমরা ইতিমধ্যেই এই অধ্যায়ের পণ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি। আজকে মূল্য সম্পর্কিত বিষয়ের আলোচনা। মূল্য সম্পর্কিত বিষয়ে আলোচনার যে বিষয়সমূহ আছে সেগুলো হচ্ছে: মূল্য বলতে কি বোঝায়, মূল্য নির্ধারণের উদ্দেশ্য, মূল্য নির্ধারণের গুরুত্ব, মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান, মূল্য নির্ধারণ পদ্ধতি এবং মূল্য হ্রাস বা রিবেট বা ডিসকাউন্ট, এই সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে হচ্ছে মূল্য সম্পর্কিত আলোচনা। প্রথমত আসে মূল্য বলতে কি বোঝায়। মূল্য বাজারজাতকরণের যে মিশ্রণ, মূল্য বাজারজাতকরণ মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। পণ্যের পরেই বাজারজাতকরণ মিশ্রণের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বাজারজাতকরণ মৌলিক কার্যক্রম বা নীতির অংশ হিসাবে মূল্য নির্ধারণ নীতি গ্রহণ করতে হয়। তাই তো মূল্য বাজারজাতকরণ মিশ্রণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার বা উপাদান। মূল্য বলতে বোঝায় পণ্যের মূল্যমান বা আর্থিক মূল্য। মূল্য বলতে বোঝায় পণ্যের মূল্যমান বা আর্থিক মূল্য। প্রথমত যে আমরা আলোচনা করতেছি মূল্য বলতে কি বোঝায়। প্রথম আলোচনায় মূল্য বলতে কি বোঝায়। মূল্য বাজারজাতকরণ মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্য বলতে বোঝায় পণ্য বা সেবার মূল্যমান বা আর্থিক মূল্য। পণ্য বা সেবার বিনিময়ে বিক্রেতা ক্রেতার নিকট থেকে যে মূল্য আদায় করে বা পণ্য বা সেবা গ্রহণের বিনিময়ে পণ্য বা সেবা মালিকানা গ্রহণের বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে যে অর্থ প্রদান করে তাকেই মূল্য বলে। যেমন কোনো একটি টেলিভিশনের জন্য 20,000 টাকা দেওয়া হলো, তাহলে টেলিভিশনটির বিক্রয় মূল্য 20,000 টাকা, এমন ভাবে বলা যেতে পারে। এ হচ্ছে মূল্য বলতে যা বোঝায়। দ্বিতীয় যে আলোচনা সেটা হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্য।
মূল্য নির্ধারণের উদ্দেশ্য এবং মূল্য নির্ধারণের গুরুত্ব। আসলে আমরা একত্রে গুরুত্ব আলোচনার মাধ্যমেই মূল্য নির্ধারণের উদ্দেশ্য এবং মূল্য নির্ধারণের গুরুত্ব এবং মূল্য নির্ধারণের উপকারিতা বা সুবিধা সম্পর্কিত বিষয়ের আলোচনা করতে পারি। এক্ষেত্রে আলোচিত বিষয়ের মধ্যে যে পাঠ্য বই যেটা আছে সেটা হচ্ছে মূল্য নির্ধারণের কি বলে যে গুরুত্বের মধ্যে উদ্দেশ্যের আলোচনাও আছে। যেমন মূল্য নির্ধারণের যে গুরুত্ব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনা করা যায়। আমরা আগেও বলেছি মূল্য বাজারজাতকরণ মিশ্রণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্য নির্ধারণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা মূল্য নির্ধারণের এই পর্যায়ে উদ্দেশ্য সম্পর্কিত আলোচনা করছি। মূল্য নির্ধারণের মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনা। মূল্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কিত বিষয় আলোচনায় আমরা আগে বলেছি যে মূল্য বাজারজাত মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মূল্য নির্ধারণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন, প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি, প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি বিষয়গুলো নির্ভর করে এবং মূল্য নির্ধারণকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের যে চলতি মুনাফা সর্বোচ্চকরণ, বিনিয়োগ ফেরত আসা এবং বিনিয়োগের উপর যে মুনাফা সেই বিষয়গুলা নির্ভর করে। এই জন্য মূল্য নির্ধারণ একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সম্পর্কিত মূল্য নির্ধারণ সম্পর্কিত বিষয়ের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো মূল্য নির্ধারণের গুরুত্বের সাথে সম্পর্কিত আলোচনার যে বিষয়সমূহ, যেমন বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন, প্রতিযোগিতা মোকাবেলা, তারপরে হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখা, অনুগত ক্রেতাদের ধরে রাখা, তারপরে হচ্ছে পণ্য বিক্রেতাদের সমর্থন, সরকারি হস্তক্ষেপ এড়ানো, ক্রেতা আকর্ষণ, বিক্রয় বৃদ্ধি, মান নির্দেশনা বা মান নির্দেশক, মূল্যের উঠানামা, চমক সৃষ্টি এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের বাজারজাতকরণ সম্পর্কিত বিষয়ে, মূল্য নির্ধারণ সম্পর্কিত বিষয়ে আলোকপাত আমরা করব। এর মধ্যে প্রথম সেটা হচ্ছে বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন। মূল্য নির্ধারণের গুরুত্ব হিসেবে বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন। বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন একটি কোম্পানি বা প্রতিষ্ঠান পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে এবং সেগুলা বিনিময়ের মাধ্যমে তারা কি বলে মুনাফা অর্জন করে থাকে। এই মুনাফা অর্জন করতে গিয়ে পণ্য বা সেবা উৎপাদনের সাথে সাথে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। তাই তো বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জনের সাথে জড়িত যে বিষয়সমূহ, যেমন চলতি মুনাফা ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখা, ব্যবসার অস্তিত্ব বজায় রাখা। একটি প্রতিষ্ঠান সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে তার ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। কোন একটি প্রতিষ্ঠানের জন্য উচ্চ উৎপাদন ক্ষমতা থাকে, বেশি উৎপাদন ক্ষমতা থাকে, বা ওই প্রতিষ্ঠান বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় বা বাজারে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে, তাহলে এই সমস্ত প্রেক্ষাপটে একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে বাজারে টিকে থাকা। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের উচ্চ উৎপাদন ক্ষমতা অব্যাহত রাখা বা প্রতিযোগীর সাথে মোকাবেলা করা বা চাহিদার পরিবর্তন করতে গিয়ে মূল্য নির্ধারণ কৌশল হিসেবে কম মূল্যে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। এভাবে কম মূল্যে মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠান এই সমস্ত বিষয়গুলা কি করতে পারে, বিশেষ প্রেক্ষাপটে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করে ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। তাহলে বাজারজাত উদ্দেশ্য হিসেবে এটি হচ্ছে প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা সম্পর্কিত আলোচনা, মূল্য নির্ধারণের গুরুত্বের আলোচনা। দ্বিতীয় সেটা হচ্ছে চলতি মুনাফা সর্বোচ্চকরণ। একটি ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বাজারজাতকারী প্রতিষ্ঠান চলতি মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে
পণ্যের উচ্চ মূল্য নির্ধারণ করে থাকে। যদি প্রতিষ্ঠানের বাজারের চাহিদা ভালো থাকে এবং উচ্চ মূল্য নির্ধারণের ফলে পণ্য চাহিদাতে পরিবর্তন না ঘটে বা চাহিদা কমে না যায়, সেই ক্ষেত্রে এবং উচ্চ মূল্য নির্ধারণে প্রতিযোগী প্রভাবিত না হয়, সেই ক্ষেত্রে একটি কোম্পানি বা একটি বাজারজাতকারী প্রতিষ্ঠান উচ্চ মূল্য নির্ধারণ করে চলতি মুনাফা সর্বোচ্চ করতে পারে এবং চলতি মুনাফা সর্বোচ্চ করে প্রতিষ্ঠান তার যে নগদ প্রবাহ এবং বিনিয়োগের উপর যে তার মুনাফা সর্বোচ্চ সেটা সে নিশ্চিত করতে পারে। তাহলে সঠিকভাবে মূল্য নির্ধারণ করে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান সঠিকভাবে উচ্চ মূল্য নির্ধারণ করে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান তার চলতি মুনাফা সর্বোচ্চ করতে পারে। তারপর হচ্ছে বাজার শেয়ার বৃদ্ধি করা। এক্ষেত্রে একটি কোম্পানি যদি দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে চায়, আমরা পূর্বের আলোচনা যেটা করেছি স্বল্প মেয়াদে চলতি মুনাফা সর্বোচ্চকরণ, এবং এখন যেটা আলোচনা করতেছি বাজার শেয়ার সর্বোচ্চ করা, তাহলে সেক্ষেত্রে একটি কোম্পানি যদি দীর্ঘমেয়াদে বাজারে মুনাফা অর্জনের রাস্তা বা পথ প্রশস্ত করে রাখতে চায়, তাহলে একটি কোম্পানি শেয়ার বাজার বৃদ্ধি করতে পারে। শেয়ার বাজার বৃদ্ধি বলতে বোঝায় কোম্পানি দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন করতে গিয়ে কম মূল্যে পণ্যের মূল্য নির্ধারণ করবে। কম মূল্যে পণ্য নির্ধারণ করে কোম্পানি তার সর্বোচ্চ উৎপাদন শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করবে এবং তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাজারজাতকরণ কার্যক্রম বা বন্টন কার্যক্রমে তার যে দক্ষতার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করে কম মূল্যে পণ্য বিক্রি করে অন্যান্য ক্ষেত্রে দক্ষতাকে কাজে লাগিয়ে তার দীর্ঘমেয়াদী মুনাফা অর্জনের রাস্তা বা দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন পথকে সে কি করতে পারে, প্রশস্ত করতে পারে। এবং এটাকে বলা হচ্ছে যে যদি বাজার শেয়ার সর্বোচ্চকরণ, অর্থাৎ পণ্যের মূল্য কম হলে সেখানে গ্রাহকের সংখ্যা বা ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে, চাহিদার পরিমাণ বাড়বে, চাহিদার পরিমাণ বাড়লে বিক্রয়ের পরিমাণ বাড়বে, বিক্রয়ের পরিমাণ বাড়া মানে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়া। তাহলে এভাবে শেয়ার বাজার সর্বোচ্চকরণের মাধ্যমে কোম্পানি তার মূল্য নির্ধারণ করতে পারে, বা এই বিষয়টাকে চিন্তা করে কোম্পানি তার বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে পণ্য মূল্য নির্ধারণ করতে পারে। বাজার শেয়ার সর্বোচ্চকরণ। তারপর হচ্ছে পণ্য মানে নেতৃত্ব দান। একটি কোম্পানি সে যে পণ্য উৎপাদন করে পণ্যের মানের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের উচ্চ মূল্য ধার্য করে এবং উচ্চ মূল্য ধার্য করে এবং মানের স্বীকৃতি হিসাবে উচ্চ মূল্যকে ক্রেতা বা ভোক্তারা সেটাকে খুব একটা কি বলে যে সেটাকে বার্ডেন বা ভার মনে করে না। পণ্যের গুণাগুণের কারণে, পণ্য বৈশিষ্ট্যের কারণে পণ্যের জন্য ক্রেতারা বা ভোক্তারা উচ্চ মূল্য দিতে প্রস্তুত, এবং সেই ক্ষেত্রে এই পণ্য যেটা পণ্য মানে মান সংক্রান্ত বিষয়ের কারণে পণ্যের মান উচ্চ মূল্য ধার্য করে এবং এভাবে উচ্চ মূল্য থেকে কোম্পানি তার প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ বা চলতি মুনাফার পরিমাণ বেশি, অথবা কি বলে যে তার উৎপাদনে গবেষণা কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমের খরচ কি করতে পারে, পুষিয়ে নিতে পারে। এ হচ্ছে পণ্য মানে নেতৃত্ব দান। তারপরে হচ্ছে ক্রিম স্কিমিং, কি বলে যে শর্তলা মূল্য নীতি। বাজার শর্তলা মূল্য সর্বোচ্চকরণ, মার্কেট স্কিমিং। শর্তলা মূল্য নীতিতে কোম্পানি অল্প সময়ের জন্য উচ্চ মূল্য ধার্য করে এবং বাজার থেকে কোম্পানি যে মূল্য ধার্য করে অল্প সময়ে প্রতিযোগী বা কি বলে যে প্রতিযোগীর আক্রমণ আসার আগেই কোম্পানি বা প্রতিষ্ঠান তার পণ্যের উচ্চ মূল্য ধার্য করে এবং ক্রেতারা কি বলে যে জ্ঞাত ক্রেতাদেরকে অবহিতকরণ বা বিভিন্ন পণ্য গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কিত বিষয়ে অবহিত করে পণ্যের উচ্চ মূল্য ধার্য করে প্রতিযোগীর আক্রমণ আসার আগে অল্প সময়ে
উচ্চ মূল্য ধার্য করে প্রতিষ্ঠান অল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা অর্জনের সুযোগ গ্রহণ করে, কৌশল কি করে গ্রহণ করে। এমনতর বিষয়কে বলা হয় ক্রিম স্কিমিং প্রাইসিং বা শর্তলা মূল্যনীতি। তাহলে এই হচ্ছে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের বাজারজাতকরণ মৌলিক আলোচনা হিসেবে বাজারজাতকরণের মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনার যে বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন সম্পর্কিত আলোচনা। তারপর হচ্ছে বাজারজাতকরণ মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনা সম্পর্কিত বিষয়ের দ্বিতীয় যে বিষয় আলোচনা, সেটা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। একটি কোম্পানি বা প্রতিষ্ঠান সে যে পর্যায়ে অবস্থান করে তার নিম্ন পর্যায়ের বা তার সম পর্যায়ের বা তার উচ্চ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কি থাকে, প্রতিযোগী থাকে। এই সমস্ত প্রতিযোগীদের সাথে মোকাবেলা করতে গেলে তার গৃহীত কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কিত বিষয়ে যে মূল্য নির্ধারণ করে, পণ্যের যে মূল্য নির্ধারণ করে, তার গৃহীত মূল্য নির্ধারণ নীতি যদি প্রতিযোগীর চেয়ে ভালো হয় বাজারজাতকরণ অবস্থার প্রেক্ষিতে, তাহলে সেক্ষেত্রে তার গৃহীত মূল্যনীতি প্রতিযোগীকে কি করতে পারে, মোকাবেলা করতে পারে। আর এই জন্যই একটি প্রতিষ্ঠান মূল্যনীতি সঠিকভাবে তার মূল্য নির্ধারণ নীতি কি করে থাকে, গ্রহণ করে থাকে। তারপরে হচ্ছে স্থিতিশীল অবস্থা বজায় রাখা। একটি কোম্পানি যেই ভাবে তার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হতে থাকে এবং সেখানে তার যে মূল্যনীতির মাধ্যমে বাজারে ক্রেতাদের আস্থা, চাহিদা, প্রতিযোগিতা মোকাবেলা, এমনতর বিষয়গুলা যাতে ধারাবাহিক একটা নিরবিচ্ছিন্ন গতিতে চলতে থাকে, সেখানে যাতে চাহিদার ব্যাপক পরিবর্তন না ঘটে, বাজারে ক্রেতার আস্থাদের একটা নিরবিচ্ছিন্ন সময়, দীর্ঘ সময় ধরে মুনাফার বিষয়টা অব্যাহত থাকে, মুনাফা অর্জনের বিষয়টা অব্যাহত থাকে, এমনতর বিষয়কে বিবেচনায় রেখেই যাতে যে মূল্যনীতি গ্রহণের মাধ্যমে মানে যে কোম্পানি যে মূল্যনীতি গ্রহণ করে সেটা যাতে দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে। আর এই জন্যই একটি সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে ক্রেতার আস্থা অর্জন রেখেই এই কোম্পানি একটি মূল্যনীতি কি করে থাকে, গ্রহণ করে থাকে, এবং এর মাধ্যমে বাজারে ওই কোম্পানির একটি স্থিতিশীল অবস্থা, ক্রেতার আস্থা বা বাজারে তার স্থিতিশীল অবস্থা কি করে থাকে, বজায় থাকে। এগুলো দ্বিতীয়। তৃতীয়, চতুর্থ যেটা, সেটা হচ্ছে অনুগত ক্রেতাদেরকে কি রাখা, ধরে রাখা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে তার অনুগত ক্রেতাদেরকে কি রাখতে পারে, ধরে রাখতে পারে। অনুগত ক্রেতারা যদি অন্যদের মূল্য কৌশল যদি প্রস্তাবিত প্রতিষ্ঠান থেকে ভালো হয় বা উন্নত মানের হয় বা উৎকৃষ্ট মানের হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের ক্রেতা হাতছাড়া হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। তাহলে প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমের যে বিভিন্ন বিষয় আছে তার সাথে সামঞ্জস্য রেখে একটি প্রতিষ্ঠান তার সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে তার প্রতি আনুগত্যশীল ক্রেতাদেরকে সে ধরে রাখতে পারে এবং তার গৃহীত মূল্যনীতি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয় এবং ক্রেতাদের আস্থা অর্জনের সক্ষম মূল্যনীতি মাধ্যমে ক্রেতা তার আনুগত্য ক্রেতাদেরকে কি রাখতে পারে, ধরে রাখতে পারে। তারপরে হচ্ছে সরকারি হস্তক্ষেপ এড়ানো। সরকারি হস্তক্ষেপ এড়ানো বলতে বোঝায় যে একটি প্রতিষ্ঠান বাজারে যে তার বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে, বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মূল্য বেশি বা কম এমনতর বিষয়গুলা বিবেচনা আসে, যে পণ্যের উৎপাদন খরচের সাথে পণ্যের সঠিক মূল্য বা মূল্যের যে কি বলে মূল্য তালিকা, সেই সমস্ত নীতি অনুসরণ করে সঠিকভাবে পণ্য বাজারজাত হচ্ছে কিনা সেগুলো কিন্তু ভোক্তা স্বার্থ সংরক্ষণে বা ক্রেতা স্বার্থ সংরক্ষণে সরকারি অনেক ধরনের কি থাকে, পরিদর্শন বা সরকারি অনেক ধরনের এই ওয়াচ থাকে, সরকারি অনেক ধরনের তদারকি থাকে। তাহলে সঠিক একটা মূল্যনীতি গ্রহণ করে যদি একটি কোম্পানি তার উৎপাদিত পণ্যের মূল্যনীতি গ্রহণ করে এবং সেই মূল্যনীতি বজায় থাকে এবং সেই মূল্যনীতির মাধ্যমে পণ্য বাজারজাত হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সরকারি অনেক হস্তক্ষেপ কি করা যায়, এড়ানো যায়। হয়রানির হাত থেকে মোকাবেলা করে সরকারি সরকারি তদারকিতে যদি কোনো অনিয়ম, মূল্যনীতি সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য সুনাম বা আর্থিক ক্ষতির সম্মুখীন
হতে হয়। তাহলে সেক্ষেত্রে সঠিক মূল্যনীতি মাধ্যমেই একটি কোম্পানি সরকারি এভাবে হস্তক্ষেপ করতে পারে, এড়াতে পারে। তারপর হচ্ছে সঠিক সরকারি সরকারি হস্তক্ষেপ এড়ানো। তারপরে মূল্য নির্ধারণ নীতির গুরুত্ব সম্পর্কিত আলোচনা, যেটা সেটা হচ্ছে ক্রেতা আকর্ষণ। ক্রেতা আকর্ষণে যে আসলে পণ্য বৈশিষ্ট্যের যে সমস্ত দিকগুলো আছে, পণ্যের স্থায়িত্ব, মেয়াদ, পণ্যের যে গুণাবলী, পণ্যের যে মৌলিক কার্যক্ষমতা বা পণ্যের যে মৌলিক মানে কার্য সম্পাদনের বিষয়, এগুলোর সাথে পণ্যের মূল্য একটা পণ্য বিনিময় বা হস্তান্তর প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রেতা কোনো পণ্য উপযোগিতা বা প্রয়োজন মেটানোর জন্য পণ্য কিনে, কিন্তু পণ্য কিনতে গিয়ে যদি মূল্যকে গৃহীত মানে যে ধার্যকৃত মূল্যকে ক্রেতা ভার মনে করে, তাহলে সেই পণ্য ক্রেতার আকর্ষণ করতে সক্ষম হয় না। সেক্ষেত্রে সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে যেটা ক্রেতার কাছে ভার মনে হয় না, বা সংগৃহীত মূল্যনীতি বা গৃহীত মূল্যনীতি বা ধার্যকৃত মূল্য ক্রেতার কাছে সহনীয় হয় বা মানে সহনীয় হয়, সেটা প্রতিযোগীর মূল্য থেকে অধিকতর গ্রহণযোগ্য হয়, তাহলে সেই পণ্য ক্রেতা সেই মূল্য ক্রেতাকে আকর্ষণ করতে সক্ষম হয় এবং পণ্যের চাহিদা বৃদ্ধি করতে সক্ষম হয় এবং ক্রেতাকে আকর্ষণ করতে সক্ষম হয়। এবং মূল্যের মাধ্যমেই অধিক পরিমাণে ক্রেতা আকর্ষণ সৃষ্টি করা এবং ক্রেতাকে ধরে রাখা কি হয়, সম্ভব হয়। তারপর হচ্ছে বিক্রয় বৃদ্ধি। এইভাবে গৃহীত কার্যক্রমের মাধ্যমে মূল্য নীতি সম্পর্কিত গৃহীত কার্যক্রমের মাধ্যমে সঠিক মূল্য নির্ধারণ নীতি গ্রহণ করতে পারলে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয়ের পরিমাণ যত বৃদ্ধি পাবে, অনুকূল উপায়ে যদি কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রম এভাবে চলতে থাকে, তাহলে কোম্পানির উত্তরোত্তর কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়। কোম্পানির বিক্রয় বৃদ্ধি থেকে উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি থেকে বিক্রয় বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি থেকে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। কোম্পানির এটি হচ্ছে কোম্পানির যে মানে কি বলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোম্পানি বিক্রয় নীতি গ্রহণের মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়ানো। তারপরে হচ্ছে মান নির্দেশক। কোনো কোনো ক্ষেত্রে কোনো পণ্যের যে মূল্য, সেটি ওই পণ্যের মানকে নির্দেশ করে। মানে যত পণ্যের মূল্য যত উচ্চ বা হাই, মূল্য যত বেশি হবে, ক্রেতা সেই পণ্যকে তত গুরুত্বপূর্ণ বা সেই পণ্য তত কি বলে যে মানসম্পন্ন হবে। উচ্চ মূল্যের পণ্য উচ্চ মানসম্পন্ন। সেই দিক বিবেচনা করে বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষতার বিষয়ে পণ্যের সাথে প্রযুক্তিগত উৎকর্ষের যে বিষয়টা, সেটা সংযোজন করে পণ্যের প্রযুক্তিগত উৎকর্ষতা এনে পণ্যের উচ্চ মূল্য ধার্য করে এবং ওই উচ্চ মূল্যই পণ্যের উত্তম মান গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়ে থাকে। এবং সেক্ষেত্রে মানে উচ্চ মূল্যই কোম্পানির উচ্চ মানসম্পন্ন পণ্য সেটা কি করে থাকে, সেই বিষয়ে প্রতিনিধিত্ব করে থাকে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ মানে মূল্য নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে যে মূল্যের উঠানামা। সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে একটি পণ্যের মূল্য মানে অহরহ বা যখন তখন মূল্য উঠানামা করলে কিন্তু সে পণ্যের চাহিদাতে ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে, বা সেই মূল্যনীতি গ্রহণের মাধ্যমে পণ্য চাহিদাতে ক্রেতার আস্থা হারাতে পারে। সেই ক্ষেত্রে মানে সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে সঠিকভাবে মূল্যের উঠানামার বিষয়কে নিয়ন্ত্রণ করা। সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে মূল্যের উঠানামা সেটাকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। যে বাজার প্রতিনিয়ত যে প্রতিযোগিতামূলক অবস্থা, কোনো একটা কোম্পানি শুধু সঠিক মূল্যনীতি গ্রহণের মাধ্যমে তার মূল্যের গ্রহণযোগ্যতার বিষয়ে ক্রেতাদের আস্থা, ক্রেতা গৃহীত মূল্যকে ভার মনে না করা, তারপরে এই গৃহীত মূল্যনীতিকে ক্রেতারা গুরুত্ব দিলে ক্রেতার প্রস্তাবিত প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বৃদ্ধি। আমরা যেটা আলোচনা করতেছিলাম,
পণ্যের চমক সৃষ্টি। আসলে ভালো একটা মূল্যনীতি সেটাও কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য একটা ভিন্ন ধরনের মূল্যবোধ কি করতে পারে, সৃষ্টি করতে পারে। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে মূল্যনীতি গ্রহণের মাধ্যমে বাজারে চমক সৃষ্টি করা যায়, ক্রেতাদের ভিন্ন মাত্রায় ক্রেতাদেরকে আকর্ষণ করা যায়, হিত আকর্ষণকে ধরে রাখা যায়, প্রতিযোগিতাকে কি করা যায়, মোকাবেলা করা যায়। তারপর হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমে লাস্টলি পণ্যের মূল্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কিত আলোচনাতে লাস্টলি যে বিষয়টা সেটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের বাজারজাতকরণে মূল্য। অব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ তাদের যে বাজারজাতকরণ কার্যক্রম, অব্যবসায়িক প্রতিষ্ঠানের বাজারজাতকরণ মুনাফার জন্য নয় এমন প্রতিষ্ঠান তারা যে বাজারজাত কার্যক্রম পরিচালনা করে তাদেরও তাদের উৎপাদিত পণ্যের যথাযথভাবে কি করতে হয়, মূল্য নির্ধারণ করতে হয়। যদিও তারা ব্যবসায়িক উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে না, তবুও তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে সঠিক মূল্যনীতি গৃহীত হলে সেই মূল্যনীতি ক্রেতার আস্থা অর্জনে কি হয়, সক্ষম হয় এবং দীর্ঘমেয়াদে কোম্পানির ক্রেতা আস্থা চাহিদা কি করা যায়, বজায় রাখা যায়। তাহলে এই হচ্ছে মূল্য নির্ধারণ নীতির গুরুত্ব। মূল্য নির্ধারণ নীতির গুরুত্ব আমি আবার বলছি, মূল্য নির্ধারণের যে গুরুত্ব, আমরা একত্রে মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনায় মূল্য নির্ধারণের উদ্দেশ্য আলোচনা এখানে আছে, যেটা মূল্য নির্ধারণের বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন, সেখানে কিন্তু মূল্য নির্ধারণের উদ্দেশ্য। আমি আবার বলছি, মূল্য নির্ধারণের উদ্দেশ্য প্রথম হচ্ছে বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জন। বাজারজাতকরণ উদ্দেশ্য অর্জনের যে পয়েন্টগুলা সেগুলো হচ্ছে ব্যবসার অস্তিত্ব রক্ষা, চলতি মুনাফা সর্বোচ্চকরণ, তারপর হচ্ছে শেয়ার বাজার সর্বোচ্চকরণ, পণ্য মানে নেতৃত্ব দান এবং শর্তলা মূল্য নীতি। দ্বিতীয় যে বাজারজাতকরণের মূল্য নির্ধারণের গুরুত্ব সেটা হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। তৃতীয় যে স্থিতিশীল অবস্থা বজায় রাখা। চতুর্থ ক্রেতার আনুগত্য ধরে রাখা। পঞ্চম পণ্য বিক্রেতাদের পুনরায় বিক্রেতাদের সমর্থন। এখানে এই বিষয়টা পুনরায় বিক্রেতাদের সমর্থন, যেখানে বন্টন প্রক্রিয়ার সদস্য হিসেবে যারা আছেন তারা পণ্য বিক্রেতা, যেমন পাইকারি, খুচরা বা পরিবেশক, ডিলার, সেখানে উৎপাদনকারী যে মূল্যনীতি বা যে নীতি অনুসরণ করে সেখানে গৃহীত নীতিগুলাও কোম্পানির মূল গৃহীত মৌলিক মূল্যনীতির আলোকে তারা তাদের কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে। এবং কোম্পানির প্রাথমিক পর্যায়ে কোম্পানির গোড়াতে যে মূল্যনীতি গ্রহণ করা হয় সেটা যদি বাজার বিশ্লেষিত হয়, ভোক্তা বিশ্লেষিত হয়, পণ্যের গুণাগুণ বিশ্লেষিত হয়, তাহলে সেটা পণ্য বিক্রেতাদের গৃহীত মূল্যনীতি পণ্য বিক্রেতাদের আস্থা অর্জনে কি হয়, সক্ষম হয়। এবং সেখানে পণ্য বিক্রেতারা যদি বা পণ্য বাজারজাতকরণের মূল্যনীতির কারণে ওই পণ্যকে গুরুত্ব দেয়, তাহলে ওই কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়। তাহলে এই পঞ্চম যেটা সেটা হচ্ছে মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনার যে পয়েন্ট সেটা হচ্ছে যে পণ্য বিক্রেতাদের সমর্থন। ষষ্ঠ হচ্ছে সরকারি হস্তক্ষেপ এড়ানো। সপ্তম যেটা সেটা হচ্ছে ক্রেতা আকর্ষণ। অষ্টম যেটা সেটা হচ্ছে বিক্রয় বৃদ্ধি। তারপরে হচ্ছে নবম বা নবম গুরুত্ব আলোচনার বিষয় মূল্য নির্ধারণের সেটা হচ্ছে মান নির্দেশক। তারপরে হচ্ছে মূল্যের উঠানামা 10। 11 হচ্ছে পণ্যের চমক, বাজারে চমক সৃষ্টি। এবং লাস্টলি যেটা 12 নম্বর সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণে বাজারজাতকরণ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের বাজারজাতকরণ মূল্য নির্ধারণ নীতি। এমনতর বিষয়গুলাই হচ্ছে মূল্য নির্ধারণ নীতির গুরুত্ব সম্পর্কিত আলোচনা। তাহলে আমরা যেটা বলছি যে মূল্য নির্ধারণ মৌলিক নীতির আলোচনার সাথে জড়িত যে বিষয়গুলা সেগুলো হচ্ছে মূল্য বলতে কি বোঝায়, মূল্য নির্ধারণের উদ্দেশ্য, গুরুত্ব, মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী
উপাদান, মূল্য নির্ধারণ পদ্ধতি এবং মূল্য নির্ধারণের যে মূল্য হ্রাসকরণ বা ডিসকাউন্ট বা রিবেট এই সম্পর্কিত আলোচনা। এই সম্পর্কিত আলোচনায় আমরা এ পর্যন্ত সময়ে মূল্য নির্ধারণের গুরুত্ব অর্থাৎ মূল্য নির্ধারণের উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কিত আলোচনা পর্যন্ত আমরা আলোচনা করলাম। তৃতীয় যে আলোচনা সেটা হচ্ছে মূল্য নির্ধারণের প্রভাববিস্তারকারী উপাদান। মূল্য নির্ধারণের প্রভাববিস্তারকারী উপাদান আগে বলছি যে মূল্য বাজারজাতকরণ মিশ্রণের মূল্য নির্ধারণে দুটি প্রান্তিক সীমার মধ্যবর্তী যে কোনো স্থানে যে কোনো অবস্থান থেকে মূল্য নির্ধারণ করতে হয়। আর দুটি প্রান্তিক সীমা একটি কোম্পানি যদি পণ্যের উচ্চ মূল্য নির্ধারণ করে তাহলে সেক্ষেত্রে পণ্যের চাহিদা কমে যায়। চাহিদা কমে গেলে পণ্যের বিক্রয় হ্রাস পায়। চাহিদা যদি ভালো বাজারে উচ্চ মূল্যের কারণে যদি বাজারে পণ্যের চাহিদা না থাকে তাহলে বিক্রয় হ্রাস পায়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ। আবার যদি কোম্পানি পণ্যের কম মূল্য নির্ধারণ করে, মানে মূল্য নির্ধারণ কৌশল হিসেবে পণ্যের মূল্য কম নির্ধারণ করে, তাহলে সেখানে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ব্যাহত হয় বা অর্জন হয় না, তাহলে সেটাও প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক না। তাহলে এই দুইটি সীমার মধ্যবর্তী অবস্থাকে বিবেচনা করেই প্রতিষ্ঠানকে কি করতে হয়, মূল্য নির্ধারণ করতে হয়। গুলোকে বলা হচ্ছে বা বিবেচ্য বিষয় বা মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের মধ্যে প্রথম সেটা হচ্ছে যে মূল্যের পণ্য বা সেবার মূল্যের যে ভ্যালু সেটা সেই সম্পর্কে দুই ক্রেতার প্রত্যক্ষ মূল্য নির্ধারণ বিষয়ে ক্রেতার যে তখন সেটা। তারপরে হচ্ছে পণ্য ও পণ্যের যে ব্যয়, পণ্য ও পণ্যের ব্যয়। তারপর হচ্ছে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকার ব্যয়, উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয়। তারপর হচ্ছে উৎপাদন অভিজ্ঞতা চলক হিসাবে ব্যয়। তারপরে হচ্ছে মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী আভ্যন্তরীণ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান। এমনতর বিষয়গুলা পণ্যের মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। এর মধ্যে প্রথম সেটা হচ্ছে কি বলে মূল্য নির্ধারণে যে ভ্যালু, যে সেই হিসেবে ক্রেতার প্রত্যক্ষণ। একটা পণ্যের মূল্য নির্ধারণে যে মূল্য নির্ধারণ করা হয় সেটাকে ক্রেতারা কিভাবে দেখে সেটাকে কি করা, ক্রেতার ভ্যালু দৃষ্টিভঙ্গিতে সেটাকে বাজারজাত করে সেটাকে কি করা, প্রত্যক্ষণ করা বা সেটাকে কি করা, অবজার্ভ করা বা পর্যবেক্ষণ করা বা অবলোকন করা, এমনতর বিষয়। সেক্ষেত্রে দুইটা উপায়, একটা হচ্ছে উত্তম ভ্যালু মূল্য নির্ধারণ আর একটা হচ্ছে ভ্যালুযুক্ত মূল্য নির্ধারণ। উত্তম ভ্যালু মূল্য নির্ধারণ বলতে বোঝা যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান যে মূল্য নির্ধারণ করে এই মূল্যকে ক্রেতারা কিভাবে মর্যাদা দেয়, কিরকম মর্যাদা দেয়। মূল্য নির্ধারণকে কেন্দ্র করে পণ্যের প্রার্থীদের চাহিদাতে কেমন ধরনের ভাব, এমনতর বিষয়ের আলোকে মূল্য নির্ধারণের বিষয়টি কি করা, বিবেচনা করা। তো উত্তম ভ্যালুযুক্ত মূল্য নির্ধারণের সেখানে পণ্যের মান উচ্চ চাহিদাতে ক্রেতার বাজার চাহিদার মূল্য নির্ধারণের সংক্রান্ত বিষয়ের কারণে পণ্যের বাজারে চাহিদাতে প্রভাব বিস্তারের বিষয়টা বিবেচনা করেই বিবেচনার বিষয়টাই হচ্ছে তোমার কি ভ্যালুযুক্ত মূল্য নির্ধারণ। ভ্যালুযুক্ত মূল্য নির্ধারণ এবং উত্তম মানে কম মূল্য নির্ধারণ করে
প্রভাবের বিষয়টা বিবেচনা করি, পণ্য চাহিদার বিষয়টা বিবেচনা করে, মুনাফার বিষয়টা পর্যবেক্ষণ বা মূল্য নির্ধারণ এবং মূল্য নির্ধারণ। তারপরে হচ্ছে পণ্য মূল্য ও ব্যয়। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে পণ্য উৎপাদন প্রক্রিয়া ব্যয়ের দৃষ্টিকোণ থেকে ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়। কোম্পানির উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, যে ব্যয় স্থির থাকে সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। যেমন বেতন, মানে কর্মচারীদের মজুরি বা বেতন, আর যেই খরচ বা যেই ব্যয় কোম্পানির উৎপাদনের পরিমাণ বাড়া কমার সাথে জড়িত সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন প্যাকিং ব্যয় অথবা কি বলে যে কাঁচামাল ক্রয় ব্যয়, এমনতর ব্যয়। তাহলে হচ্ছে পণ্য ও পণ্যের ব্যয় এবং ব্যয়কে আমরা দুই ভাগে দেখতে, হলো স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তন, আরেকটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয়। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আসলে এটা হচ্ছে যে উৎপাদন মাত্রার পেরে ব্যয়ের পরিমাণ ভিন্ন হয় এবং এই ব্যয়ের পরিমাণ ভিন্ন কারণে পণ্যের মূল্যের মধ্যেও কি লক্ষ্য করা যায়, পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কোনো পণ্যের উৎপাদন ক্ষমতা বেশি হলে পণ্যের মূল্য কম হবে, কেননা উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার কারণে স্থায়ী ব্যয় যেমন থাকে, স্থায়ী ব্যয় বিভিন্ন এককের মধ্যে ভাগ হয়ে যায়। এককের মধ্যে ভাগ হওয়ার ফলে ইচ্ছাকৃত মানে অপেক্ষা কম মূল্য পণ্য নির্ধারণ করা যায়। কিন্তু যদি পণ্যের উৎপাদন ক্ষমতা কম হয় অথবা বাজার চাহিদার কারণে পণ্য উৎপাদন কম করতে হয়, তাহলে পণ্যের মূল্য বেশি ধার্য করতে হয়। সেক্ষেত্রে উৎপাদনের বিভিন্ন পরিমাণ বা পর্যায়ে উৎপাদনের পরিমাণের কারণে মূল্য কম বা বেশি নির্ধারণ করতে হয়, এমনতর বিষয়। তারপরে উৎপাদনের অভিজ্ঞতার চলক হিসাবে ব্যয়। উৎপাদন অভিজ্ঞতার চলক হিসাবে ব্যয় বলতে যেটা বোঝায় যে উৎপাদন অভিজ্ঞতা দীর্ঘ সময় ধরে উৎপাদন কার্যক্রমে শ্রমিক কর্মচারী বা তাদের ব্যবহার হচ্ছে ব্যবহার, মানের ব্যবহার, যন্ত্রপাতির ব্যবহার, শ্রমিকের ব্যবহার। সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বা উৎপাদন অভিজ্ঞতার আলোকে শ্রমিকরা কাজ করতে গিয়ে সময় কম লাগে, অভিজ্ঞতার কারণে উপকরণ সহায়, এতে করে সময়ে যথার্থ উৎপাদন শক্তি, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মানে উৎপাদন খরচের মিতব্যয়িত অর্জন, এই সমস্ত বিষয়গুলো কি করা যায়, লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে যদি দক্ষ